ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কতবার অ্যারেস্ট হয়েছে বলতে পারেন? বা কতবার ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন বা সমালোচনা করে ব্রিটিশদের চক্ষুশূল হয়েছেন? কি খুঁজে পাচ্ছেন না তো? পাবেন কি করে? তিনি তো ঠান্ডা ঘরের মানুষ। ব্রিটিশদের সাথে ঝগড়া করে তিনি জেলের পোকা ধরা চালের ভাত খাবেন? না না, অত কষ্ট তার অভ্যেস নেই। কোনো আন্দোলন না করে অন্যান্য যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র গান্ধীজির চাটুকারিতা করে তিনি বহাল তবিয়েতে ভারতের প্রধানমন্ত্রীর আসনটিকে দখল করে বসেন। আর আমরা জানলাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ইতিহাসে তো তাই পড়ানো হয়। আচ্ছা, এটাই কি সত্যি? জওহরলাল নেহেরু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হন, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিলেন? কে ছিলেন সেটা না হয় আপনারা বলবেন, কিন্তু কেন ছিলেন সেটা আমি বলার চেষ্টা করি। যখন অহিংসবাদী গান্ধীজি বলেন বিশ্বযুদ্ধে ভারতীয়দের উচিত ব্রিটিশদের সাহায্য করা, অর্থাৎ বিশ্বযুদ্ধে ভারতীয় যুবকদের উচিত ব্রিটিশদের হয়ে যুদ্ধ করা, একটু লক্ষ্য করবেন শ্রোতা বন্ধুরা, কারোর বিরুদ্ধে যিনি চিৎকার করে কথা বলা বা ঝগড়া করা পছন্দ করতেন না, সশস্ত্র বিপ্লব তো দূরের কথা, তিনি দেশের যুবকদের বলছেন ব্রিটিশদের হয়ে জাপান জার্মানির সেনাকে হত্যা করতে। তাহলে নাকি ব্রিটিশরা খুশি হয়ে ভারতীয়দের স্বাধীনতা দিয়ে দেবে। নেতাজি তা মানেননি। তিনি বলেন ব্রিটিশ সরকার এখন বিশ্বযুদ্ধে ব্যস্ত, এই সুযোগে আমাদের উচিত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বাধীনতা কেড়ে নেওয়া। কিন্তু গান্ধীজি তার জেদে অনড় থাকেন। নেতাজি কংগ্রেস ত্যাগ করেন। 1941 সালে নেতাজিকে তার নিজের গৃহে নজরবন্দি করে রাখা হলে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি এবং সেখান থেকে জাপান চলে যান। সেখান থেকে সাহায্য নিয়ে তিনি 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন এবং তার সাথে নেতাজি অবিভক্ত ভারতের সরকার গঠন করেন, যার নাম আজাদ হিন্দ সরকার। জাপানের অধীনে থাকা বার্মার রেঙ্গুনে ছিল আজাদ হিন্দের হেডকোয়ার্টার। কিন্তু সরকার গঠন করলেই তো সরকার হয়ে যায় না, তার জন্য রাষ্ট্র চালানোর সমস্ত প্রক্রিয়া প্রয়োজন। সরকার গঠনের পর আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী হন নেতাজি সুভাষচন্দ্র বোস। তার সাথে তিনি এই সরকারের বিদেশমন্ত্রী ও রক্ষামন্ত্রীও ছিলেন। প্রায় 43,000 সৈন্য নিয়ে গঠিত হয় আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আজাদ হিন্দ সরকারের অর্থমন্ত্রী ছিলেন কর্নেল A.C. চ্যাটার্জি। প্রচার বিভাগের দায়িত্ব দেওয়া হয় S.A. আইয়ার এবং মহিলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মী সেহগলকে। 23শে অক্টোবর 1943 সালে জাপান আজাদ হিন্দ সরকারকে মান্যতা দেয়। এছাড়া জার্মান, ফিলিপিন্স সমেত আরও 8টি দেশ এই সরকারকে মান্যতা দেয়। আন্দামান ও নিকোবর দ্বীপ আজাদ হিন্দের হাতে তুলে দেয় জাপান। অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে যান এবং আন্দামান ও নিকোবরের নতুন নামকরণ করেন শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। 30শে সেপ্টেম্বর 1943 সালে শহীদ ও স্বরাজ দ্বীপের বুকে নেতাজি উত্তোলন করেন অখণ্ড ভারতের জাতীয় পতাকা। আজাদ হিন্দ সরকার কয়েকটি দেশে তাদের দূতাবাসও খোলে। সরকার চালানোর প্রয়োজনে নেতাজি প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্যাংক, আজাদ হিন্দ ব্যাংক, এবং আজাদ হিন্দ সরকারের মুদ্রা। আজাদ হিন্দের ব্যাংকে 10 টাকার কয়েন থেকে শুরু করে 1 লাখ টাকার নোট পর্যন্ত তৈরি করা হয়। 1 লক্ষ টাকার নোটে ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি। জাপান ও জার্মানির সাহায্যে নেতাজি নোট ছাপানোর ব্যবস্থা করেন। এছাড়াও আজাদ হিন্দ সরকার নিজের ডাক টিকিট প্রচলন করে। জার্মানি আজাদ হিন্দের জন্য ডাক টিকিট তৈরি করে, যাকে আজাদ হিন্দ টিকিট বলা হতো। যে টিকিট আজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সম্মানার্থে
ছাপানো ডাক টিকিটের মধ্যে স্থান পেয়েছে। এছাড়াও আজাদ হিন্দ সরকার গঠন করে নিজস্ব গুপ্তচর বিভাগ। 1944-এর মার্চ মাসে নাগাল্যান্ডের কোহিমাতে আজাদ হিন্দ ফৌজ পা রাখে। উদ্দেশ্য মাতৃভূমিকে ইংরেজদের শৃঙ্খলা থেকে মুক্ত করা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও জাপান সরকারের নামমাত্র সাহায্যে কতটুকুই বা লড়াই করা যায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তাছাড়া মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ এয়ারফোর্সের মোকাবিলা করা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। কিন্তু তার মধ্যেও নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ সেনা প্রায় 40,000 ব্রিটিশ সেনাকে খতম করে। আজাদ হিন্দ সরকার, আজাদ হিন্দ সেনা বিশ্বজুড়ে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠা এক দাবানল, যা পরে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ডস অ্যাটলি স্বাধীনতার পরে ভারতে আসেন 1956 সালে। তখন তিনি আর প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি ভারতে এসে কয়েকদিন পশ্চিমবঙ্গের গভর্নর জাস্টিস পি.ভি. চক্রবর্তীর আতিথেয়তায় কলকাতায় ছিলেন। সে সময় জাস্টিস পি.ভি. চক্রবর্তী ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন তো অনেক আগেই দুর্বল হয়ে পড়ে এবং 1947 সালে ভারতে বিশেষ বড় কোনো আন্দোলন বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি, তাহলে 1947 সালে হঠাৎই ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার কারণ কি? প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ডস অ্যাটলি তার উত্তরে বলেন, ব্রিটিশদের হঠাৎ ভারত ছাড়ার সবচেয়ে বড় কারণ হল নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ সেনা। নেতাজি ও আজাদ হিন্দ সেনার কাজে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ভারতীয় জওয়ানদের মনে দেশাত্মবোধ জেগে ওঠে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বিশ্বযুদ্ধে ব্রিটেন, আমেরিকা সহ মিত্র শক্তির জয়লাভের পর আজাদ হিন্দ ভেঙে দেন নেতাজি। ভারতে আজাদ হিন্দ অফিসারদের উপর বিচারের নামে প্রহসন শুরু হয়। এতে ব্রিটিশ সেনার ভারতীয় জওয়ানদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। ফেব্রুয়ারি 1946-এ ব্রিটিশ নেভির 78টি জাহাজে 20,000 জওয়ান একসাথে বিদ্রোহ ঘোষণা করে। রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের জওয়ানদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই বিদ্রোহ। সঙ্গে সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির জওয়ানেরাও বিদ্রোহ ঘোষণা করে। ভারতবর্ষের ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তখন ব্রিটিশ জওয়ানের সংখ্যা 40,000 আর ভারতীয় জওয়ানের সংখ্যা 25 লক্ষ। 25 লক্ষ সশস্ত্র জওয়ান একসাথে যখন ঝাঁপিয়ে পড়বে 40,000 ব্রিটিশ জওয়ানের উপর, তখন কি ঘটবে তা কল্পনা করেই তখন ব্রিটিশেরা সাত তাড়াতাড়ি ভারতকে স্বাধীন করে চলে যায়। যে ব্রিটিশদের কোনোদিন সূর্যাস্ত হতো না, সেই ব্রিটিশদের ভারত ছেড়ে পালাতে বাধ্য করেছিলেন নেতাজি ও তার আজাদ হিন্দ ফৌজ। অথচ সেই মানুষটার জীবনের সত্যটা আজও প্রকাশ করল না কোনো সরকার। তিনি জীবিত নাকি মৃত সেটাও আমরা স্পষ্ট জানি না। যিনি দেশের বাইরে থেকেও স্বাধীন সরকার গঠন করে দেশকে স্বাধীনতা দিলেন, তার সম্বন্ধে খোঁজ নিল না কেউ। এ ব্যর্থতা কার? স্বাধীন ভারতীয় সরকারের নাকি আমাদের? অথচ ভারত স্বাধীন হওয়ার পরে ইতিহাস লেখা হলো অন্যরকম। নেতাজি হলেন ব্রাত্য, প্রধানমন্ত্রী হলেন এমন একজন ব্যক্তি যার যোগ্যতা নেতাজির কাছে সমুদ্রের সামনে বালুকণার মতো। এই সমস্ত ঘটনার কিছুই স্থান পেল না ইতিহাসে। আপনাদের সামনে তুলে ধরলাম সত্যিটা। এবার আপনারা বিচার করবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে, জওহরলাল নেহেরু নাকি আমাদের সকলের প্রাণের নেতাজি সুভাষচন্দ্র বসু? বিচার বিবেচনা বিশ্লেষণ করবেন আপনারা। ইতিহাস কি নতুন করে লেখা হবে নাকি যা আছে সেটাই বয়ে নিয়ে বেরোবো আমরা সারা জীবন?
আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম, অপেক্ষায় রইল ইতিহাস। কমেন্ট বক্সে মতামত জানান, শেয়ার করে পৌঁছে দিন ভারতবাসীর কাছে নেতাজির এই কাহিনী। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় নেতাজি।